সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। জিওমেট্রি বা জ্যামিতি এই টপিকসের ওপর অলরেডি আমরা 4টে ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিও বানিয়েছি বিন্দু বা পয়েন্ট সম্বন্ধে, দ্বিতীয় ভিডিও বানিয়েছি রেখা বা লাইন সম্বন্ধে, তৃতীয় ভিডিও বানিয়েছি অ্যাঙ্গেল সম্বন্ধে বা কোণ সম্বন্ধে, চতুর্থ ভিডিও বানিয়েছি আমরা ত্রিভুজের ফান্ডামেন্টাল প্রপার্টি নিয়ে। তো এরপর আমরা যে ভিডিওটা বানাবো অর্থাৎ আজকের এই ভিডিও, সেটা থাকবে সর্বসমতা ও সদৃশ্যতা। ঠিক আছে, এবারে আমি যারা এই ভিডিওটা প্রথম দেখতে আসছো তাদেরকে পার্সোনালি বলবো অতি অবশ্যই জিওমেট্রি প্রথম 1, 2, 3 সিকোয়েন্সে যে ভিডিওগুলো রয়েছে তোমরা প্রতিটা ভিডিও সিকোয়েন্সে দেখো। কেন? তাতে দেখলে একটা দেখলে তারপরেরটার সঙ্গে ইন্টার কানেক্ট রয়েছে প্রতিটা ভিডিও, সেই জন্য ইন্টার কানেকশন যেন তোমাদের মধ্যে বজায় থাকে আর জিওমেট্রি করতে যেন মজা লাগে, তার জন্য প্রতিটা ভিডিও সিকোয়েন্সে দেখাটা খুব ভালো। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক সর্বসমতা ও সদৃশ্যতা। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্বসমতা বলতে আমরা কি বুঝি। দেখো, সর্বসমতা বলতে আমরা সেটা কি বলবো, সাপোজ মনে করো দুটো বস্তু রয়েছে। ঠিক আছে, আমার ডান হাতে একটা বস্তু, সাপোজ মনে করো বাম হাতে এই বস্তুটা রয়েছে আর ডান হাতে এই বস্তুটা রয়েছে। ঠিক আছে, দু হাতে দুটো বস্তু। এটা কি দেখতে পাচ্ছি? এটা মার্কার দেখতে পাচ্ছি, এটাও মার্কার দেখতে পাচ্ছি। এই দুটো মার্কার কখন সর্বসম হবে? যখন এদের আকার এবং এদের সাইজ, আকার এবং আয়তন, আকৃতি দুটোই সেম টু সেম হবে। আকারও যা হবে, এই মার্কারটার আকার যা হবে এই মার্কারটার আকারও তাই হবে। এই মার্কারটার যে সাইজ হবে এই মার্কারটারও সাইজ তাই হবে। তখনই আমরা এই দুটোকে সেম টু সেম মানে সর্বসম মার্কার বলতে পারি। ঠিক কি না? হ্যাঁ ঠিক। চলো এরপর আচ্ছা আরেকটা কথা বলি, যখন আমি ঠিক কিনা জিজ্ঞাসা করবো তোমাদের, তোমরা যেখানেই বসে ভিডিও দেখো ইয়েস স্যার অথবা নো স্যার বলো। ইয়েস স্যার যদি বলো তো তারপর ভিডিওটা দেখবে, যেখানটা মনে হবে না দাদা এখানটা বুঝতে পারছি না, তখন ভিডিওটা একটু ব্যাক করে দেখলে বুঝতে সুবিধা হবে। ওকে, চলো নেক্সট আমি সদৃশ্যতা কখন বলবো। সাপোজ আমার দুটো বস্তু দেখতে একই রকম কিন্তু তাদের আকৃতির একরকম নয়। মানে মানে সাপোজ মনে করো তুমি একটা বড় বোতল নিয়েছো, একটা ছোট বোতল নিয়েছো, তাদের আকারটা একরকম কিন্তু সাইজটা বা আকৃতি একরকম নয়। তখন সেই দুটো বোতলকে কি বলবো? সদৃশ, বা তার দুটো বোতলের মধ্যে সিমিলারিটি রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে সদৃশ্যতা সর্বসমতা। এবার প্রশ্ন হচ্ছে আমরা যে জিওমেট্রি পার্ট পড়ছি, জ্যামিতি পার্ট পড়ছি, এখানে সদৃশ্যতা সর্বসমতার কি কাজ? ঠিক কি না? তো এখানে প্রথমে আমরা সর্বসমতা নিয়ে ডিসকাস করব। কোন টপিকটা নিয়ে ডিসকাস করব? সর্বসমতা নিয়ে ডিসকাস করব। দেখো, সর্বসমতা কি কি ক্ষেত্রে দেখা যায়? বিভিন্ন যে চিত্র হয়, জ্যামিতিক যে চিত্র হয়, যেমন ধরো ত্রিভুজ হয়, ঠিক আছে, তারপর তোমার চতুর্ভুজ হয়, বহুভুজ হয়, তারপর বৃত্ত হয়। এগুলো একে অপরের মধ্যে সর্বসমতা ধর্ম থাকতে পারে, নাও থাকতে পারে। এবার ব্যাপার হচ্ছে কখন আমরা সাপোজ মনে করো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজ, আর সেম এখানে আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা চিত্র নাম দিলাম, এটা হচ্ছে 1 নম্বর চিত্র আর এটা হচ্ছে 2 নম্বর চিত্র। এই দুটো চিত্র কখন সর্বসমতা ধর্ম বজায় করবে? তার ইন্ডিকেশন গুলো, তার চিহ্নগুলো কি কি?
সর্বসমতা হওয়ার যে শর্তগুলো কি কি। দেখো শর্ত তো সব রকমই হতে হবে। প্রথমত 2 নম্বর চিত্র 1 নম্বর চিত্রের মধ্যে এই বাহুটার সঙ্গে সমান হতে হবে, হ্যাঁ। এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে সমান হতে হবে, হ্যাঁ। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হতে হবে, হ্যাঁ। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে হবে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হতে হবে। তো প্রশ্ন হচ্ছে যে কোনো দুটো ত্রিভুজ তখনই সর্বসম বা কনগ্রুয়েন্স হতে পারে যখন তাদের আকার এবং আয়তন সেম টু সেম হবে, একই রকমের আকার হবে এবং একই রকমের আয়তন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে দাদা এই যে আমি কন্ডিশন গুলো বললাম, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা, 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 তাহলে হিসেব মতো দেখো এখানে তিনটে তিনটে করে বাহু পাচ্ছি আর তিনটে তিনটে করে কোণ পাচ্ছি। 6টা কম্পোনেন্ট যখন 6টা ইনগ্রেডিয়েন্ট বা 6টা উপাদান যখন একে অপরের সঙ্গে মিলে যাবে তখনই আমরা দুটো ত্রিভুজকে সর্বসম বলবো। কিন্তু তোমার মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে দাদা তুমি বললে তো যে 6টা গুণ, 6টা ধর্ম, 6টা প্যারামিটার, 6টা মাপদণ্ড যখন দুজনের মধ্যে মিলবে, দুটো ত্রিভুজের মধ্যে মিলবে, তখন দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলবো বা কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল বলবো। কিন্তু আমরা যে বইটা পড়েছি কি পড়েছি, সাইড সাইড সাইড, তিনটে বাহু যদি দুটো ত্রিভুজের মধ্যে মিলে যায় তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলি, হ্যাঁ বলি। আবার আর কি পড়েছি, দুটো কোণ একটা বাহু যদি মিলে যায় তখন দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলি। আবার দুটো কোণ একটা বাহু, আবার দুটো বাহু একটা কোণ যখন মিলে যায় তখন দুটো ত্রিভুজকে সর্বসম বলি। আবার আমরা যখন হাইপোটেনিয়াস বা কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ আরেকটা বাহু যখন মিলে যাবে, অতিভুজ আরেকটা বাহু যখন মিলে যাবে অন্য আরেকটা ত্রিভুজের সঙ্গে, তখন তাদেরকে আমরা সর্বসম বলি। তাহলে হিসেব মতো দেখতে পাচ্ছি ওখানে তিনটে তিনটে করে শর্ত মিলে গেলেই দেখতে পাচ্ছি আমরা সর্বসম বলছি। কিন্তু যখন আমি এখানে তোমাকে বোঝাচ্ছি তখন কি বোঝাচ্ছি যে না, একটা দুটো তিনটে বাহু এই ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে ম্যাচ করতে হবে, সেম টু সেম হতে হবে, আকার এক হতে হবে। আবার তিনটে কোণের সঙ্গে এই তিনটে কোণ যখন পরিমাপ এক হবে তখন এই দুটো ত্রিভুজকে সর্বসম বলছি, তাই না? তোমার মনে প্রশ্ন, দাদা ওখানে তিনটে কম্পোনেন্ট বা তিনটে ডায়ামিটার আমাকে ঠিকঠাক ভাবে দেখিয়ে দিলি, ওখানে তিনটে মাপদণ্ড মিলে গেলি আমরা বলে দিই যে এটা সর্বসম দুটো ত্রিভুজ, কিন্তু এখানে তুমি বলছো যে তিনটে নয় 6টা আমাকে দেখাতে হবে। এই যে ফারাকটা, এই ফারাকটা কেন বা ওখানে তিনটে মিললি কেন হয়ে যায়, এটা নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। ওকে, সো প্রথম যে কন্ডিশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সাইড 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 পেজ। কি বললাম, এস 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 মানে তিনটে বাহু যখন মিলে যায় তখন দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলি। কিন্তু কেন প্রশ্ন আসে না, কেন? বিলিভ মি, প্রতিটা জিওমেট্রি এর কোশ্চেন তুমি যদি কেন জবাব দিতে থাকো জিওমেট্রির সঙ্গে তোমার বন্ডিং তৈরি হয়ে যাবে। আর জিওমেট্রিতে যদি একবার তোমার বন্ডিং তৈরি হয়ে যায়, যে কোনো গভর্নমেন্ট যে এক্সাম গুলো হয় সেখানে জিওমেট্রিতে অনেক প্রশ্ন আসে আর সেই প্রশ্নগুলো তুমি 100% সলভ করতে পারবে। তো ইন্টারেস্ট প্রথমে তৈরি হওয়ার দরকার আছে। তো চলো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি এস এস এস, সাইড সাইড সাইড, এই দুটো মিলে গেলি দুটো ত্রিভুজ সর্বসম কি করা হয় সেটা আমরা আলোচনা করব। তার জন্য এই ড্রয়িং গুলো একটু মুছে নিই।
সাপোজ মনে করো একটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করছি, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে সি। এবার এ শীর্ষবিন্দুর অপোজিট যে বাহুটা রয়েছে, সাপোজ মনে করো বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ওকে। এবি বাহুর দৈর্ঘ্য সাপোজ মনে করছি আমি 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। আর এসি বাহুর দৈর্ঘ্য সাপোজ মনে করো কত করা যায়? 4 সেন্টিমিটার। কত? 4 সেন্টিমিটার। দেখো সর্বসম হওয়ার শর্ত কি? প্রথমে আমি বলে গেছি তিনটে বাহু তিনটে কোণ অতি অবশ্যই ম্যাচ করতে হবে। কিন্তু আমরা এই যে কন্ডিশনটা সাইড 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 তিনটে ম্যাচ করলে নাকি সর্বসম হয়ে যায়, কি করা হয় সেটা প্রমাণ করছি। ওকে, দেখো সাপোজ মনে করো এখানে আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম। কি ত্রিভুজ অঙ্কন করলাম? আর একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেই ত্রিভুজটা একটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওকে, আর একটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর একটা বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো তো এটা হচ্ছে 1 নম্বর চিত্র আর এটা হচ্ছে 2 নম্বর চিত্র। তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করবে আর নিজেরা একটু নিজের যে ভাবনা চিন্তার বিচার তার ইনটিউশনটা বাড়ানোর চেষ্টা করবে। এই যে ত্রিভুজটা এর একটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর একটা বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আর এখানেও যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি এর একটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, একটা বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, একটা বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই ত্রিভুজটাকে যদি কাট করে আমি এখানে বসাই, কি বললাম ধ্যান দিয়ে শোনো, এই 2 নম্বর ত্রিভুজটাকে যদি কাট করে আমি এখানে বসাই, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা উপরে বসে যাবে। হ্যাঁ, আবার এই বাহুটা মানে যেটা 5 সেন্টিমিটার আছে ওই বাহুটা এই বাহুটার সঙ্গে একদম মিশে যাবে। আর এখানে যে 4 সেন্টিমিটার বাহুটা রয়েছে এই বাহুটা এই বাহুটার সঙ্গে ম্যাচ করে বসে যাবে। যখন বসে যাবে তখন কি হয়ে যাবে? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। দেখো আমরা টেস্ট করছি কোনটা? সাইড সাইড সাইড, কিন্তু সাইড সাইড টেস্ট করতে গিয়ে কি লক্ষ্য করেছি? যে অ্যাঙ্গেল তিনটো ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি কি পারি না? তুমি নিজে বিচার করে বলো। আরো যদি বেটার ভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা একটা খবরের কাগজ নেবে। কি নেবে? খবরের কাগজ। খবরের কাগজ থেকে একটা ফোল্ড করবে। কি করবে? ফোল্ড করবে। ফোল্ড করার পর কাঁচি দিয়ে কেটে নেবে। একটা বাহু 5 সেন্টিমিটার, একটা বাহু 6 সেন্টিমিটার, আর একটা বাহু 4 সেন্টিমিটার। ঠিক আছে, কেটে নেওয়ার পর আবার একটা ত্রিভুজ অঙ্কন করবে, সেম ত্রিভুজ অঙ্কন করবে। কি করবে? সেই ত্রিভুজটারও দেখবে একটা বাহু 6, একটা বাহু 5, একটা বাহু 4 সেন্টিমিটার নেবে। নেওয়ার পর একটা ত্রিভুজকে আর একটা ত্রিভুজের অপরে যদি মেশাও, অপরে যদি তুমি রাখো, তাহলে দেখবে এই কোণটার সঙ্গে এই কোণটাও মিলে যাবে, এই কোণটার সঙ্গে এই কোণটাও মিলে যাবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটাও মিলে যাবে। ওকে, তো সেই জন্যই সর্বসম হতে গেলে এই যে তিনটে বাহু তিনটে কোণ ম্যাচ করতে হবে বা প্রমাণ করতে হবে, তা না করলেও হয়। শুধুমাত্র তিনটে সাইড যদি ম্যাচ করে যায়, কি বললাম আবার বলছি শোনো, তিনটে সাইড যদি ম্যাচ করে যায় অটোমেটিক্যালি তিনটে কোণও ম্যাচ করে যাবে। আর যে দুটো ত্রিভুজের তিনটে বাহু তিনটে কোণ সমান, সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ তাদের আকারও এক, তাদের আকৃতিও এক, তাদের সেই জন্যই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। সো আই হোপ প্রত্যেকের সাইড 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 তিনটে বাহু যদি সমান হয় অপর কোনো ত্রিভুজের সঙ্গে,
বা ম্যাচ করে যায় তখন দুটো ত্রিভুজই কি হয়ে যায়, সর্বসম হয়ে যায়। ওকে, আই হোপ প্রত্যেকে এস 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 টেস্টটা বুঝতে পেরেছো, সাইড সাইড টেস্টটা বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সাইড, অ্যাঙ্গেল, সাইড। কি বললাম, চলো মুছে নিই। দেখো সাইড, অ্যাঙ্গেল, সাইড। প্রশ্ন হচ্ছে কোন দুটো ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজের দুটো বাহু আর একটা কোণ যদি ম্যাচ করে যায়, আবার বলছি মন দিয়ে শুনবে, কোন দুটো ত্রিভুজের দুটো বাহু এবং একটা কোণ যদি ম্যাচ করে যায় তখনই আমরা সেই ত্রিভুজের কি হয়ে যায়, প্রতিটা বাহু, প্রতিটা কোণের প্রতিটা বাহু, একটা ত্রিভুজের, ধরো সাপোজ মনে করো এই ত্রিভুজটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা ম্যাচ করে গেল, আর এই কোণটার সঙ্গে এই কোণটা ম্যাচ করে গেল, তখনই আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলে থাকি। কেন বলে থাকি, কারণ অটোমেটিক্যালি এই দুটো ত্রিভুজের বাকি যে কোণগুলো আর বাকি যে বাহুগুলো অটোমেটিক্যালি ম্যাচ করতে বাধ্য হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন, যে কেন ম্যাচ করতে বাধ্য হয়, সেটা নিয়ে আমরা একটু গল্প করব, আলোচনা করব। ওকে, চলো তার জন্য আমরা একটা ভালো করে একটু ড্রয়িং করে নিই। সাপোজ মনে করো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিদি এ বি সি। সাপোজ মনে করো এ বি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আই হোপ কারা করতে নেই। আর এসি বাহুর দৈর্ঘ্য সাপোজ মনে করো কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই যে এ কোণটা, কি বললাম, এই এ কোণটা কত ডিগ্রি ধরবো, সাপোজ মনে করো আমি 60 ডিগ্রি ধরলাম। কত ডিগ্রি, 60 ডিগ্রি ধরলাম। এবার একটা কথা বলো, তোমরা নিজেরা একটু পেপার কাটিং করো। পেপার কাটিং করবে কিভাবে, অপর আরেকটা ত্রিভুজ অঙ্কন করবে, যা একটা শীর্ষ কোণ নেবে 60 ডিগ্রি। কত ডিগ্রি নেবে, 60 ডিগ্রি নেবে, ঠিক আছে। এরকম ত্রিভুজ নিলাম, এই কোণটা কত ডিগ্রি নিলাম, 60 ডিগ্রি নিলাম। ওকে, এবারে এখানটার নাম দিচ্ছি এ ড্যাশ। কি নাম দিচ্ছি, এ ড্যাশ নিচ্ছি। এবারে এই যে বাম দিকের বাহুটা রয়েছে এ ড্যাশের বা 60 ডিগ্রি, যে বাম দিকের বাহুটা নিচ্ছি, এটা এখানে কত ডিগ্রি নিয়েছি, 6 সেন্টিমিটার। তো তুমি এখানে কি করবে, টুক করে 6 সেন্টিমিটার কেটে নেবে। কি করবে, 6 সেন্টিমিটার কেটে নেবে। এখানটার নাম দিলাম আমি 6 সেন্টিমিটার। আর ডান দিকে যে বাহুটা রয়েছে মানে এদিকে কত সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার। এদিকেও কি করবে, 5 সেন্টিমিটার কেটে নেবে। কেটে নেওয়ার পর এই বাহু দুটো যোগ করে দিলে, তুমি কি করলে, এই বাহু দুটো যোগ করে দিলে। যোগ করে দেওয়ার পর এখানটা তার প্রয়োজন নেই। এবার লক্ষ্য করে দেখো এখানটা নিয়েছি 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার ধ্যান দিয়ে দেখো এই ত্রিভুজটা কি কি মিল আছে, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, হ্যাঁ। এটা 6 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, হ্যাঁ। এটা 6 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এই বাহুটা 5 সেন্টিমিটার। এই দুটো ত্রিভুজকে যখন আমি এর উপরে ম্যাচ করাবো, বসাবো, তাহলে হুবহু বসে যাবে কি বসে যাবে না, হ্যাঁ বসে যাবে। কারণ এই কোণটার সঙ্গে তখন অটোমেটিক্যালি এই কোণটা ম্যাচ করবে, একটা পেপার কাটিং এর মাধ্যমে করে দেখো। আর এই কোণটার সঙ্গে এই কোণটা অটোমেটিক ম্যাচ করবে, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা ম্যাচ করে যাবে। যখনই ম্যাচ করে যাবে তখনই
দুটো ত্রিভুজ কি বলবো, দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলবো। ওকে, তো এই হচ্ছে আমাদের সাইড অ্যাঙ্গেল সাইডের টেস্ট। এটা প্রমাণ করার সবথেকে আসান তালিকা, সবথেকে বেস্ট তালিকা কি, সরি, সবথেকে বেস্ট তালিকা হচ্ছে পেপার কাটিং এর মাধ্যমে করা। চলো তোমাদের সামনে আমি একটা পেপার কাটিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট ভিডিওটা একটু পজ করছি। দেখো আমি কাগজ এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পেপারটা আমি নিয়ে নিয়েছি। পেপারটা মোটামুটি আমি দুটো ত্রিভুজ অঙ্কন করব না, কাটিং করব, ঠিক আছে। প্রথমে পেপারটাকে আমি একটু কেটে নিই। চলো পেপারটা এই পেপারটা নিলাম, ঠিক আছে। এই পেপারটায় আমি একটু কাটিং করছি, একটু বড় করে করার চেষ্টা করব। এই পেপার কাটিংটা আমি যেভাবে খুশি করতে পারি, প্রথমটা কোনো টেনশন নেওয়ার কিছু নেই। তোমরাও এটা বাড়িতে পরীক্ষা করবে, বাড়িতে একটু চেক করবে, তাতে বুঝতে সুবিধা হবে। এবারে এদিকে একটা বাহুনি, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেল নিচ্ছি। দেখো এই করলাম। এবারে দেখো আমি একটা সাদা পেপার কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এই পেপার কাটিং এ যে কোনো একটা কোণ আর দুটো বাহু আমি ইকুয়াল নেবো, তাতেই তোমরা দেখতে পাবে নিজেরা যে কিভাবে এই পেপার কাটিংটার সঙ্গে অপর যে পেপার কাটিংটা করবো সেটা ম্যাচ করে যায়, ঠিক আছে। আমি একটু মার্কিং দিয়ে মার্কার করে নিচ্ছি। সাপোজ মনে করো আমি সাপোজ নিচ্ছি এখানটা 60 ডিগ্রি, কত ডিগ্রি, 60 ডিগ্রি নিচ্ছি। সাপোজ আমি এখানটা 60 ডিগ্রি ধরছি, আর এই বাহুটা মানে এখান থেকে এখান পর্যন্ত সাপোজ আমি 5 সেন্টিমিটার ধরে নিচ্ছি, আর এখানটা সাপোজ 6 সেন্টিমিটার ধরে নিচ্ছি। এই পেপারে মাপ অনুযায়ী অপর একটা পেপার আমি নেব, যেই পেপারটা একটা কোণ নেবো 60 ডিগ্রি, একটা বাহু নেবো 5 সেন্টিমিটার, আর একটা বাহু নেবো 6 সেন্টিমিটার। হালাকি স্কেলে যেহেতু করিনি, সেহেতু আমরা এই পেপারের সঙ্গে অপর একটা পেপার কাটিং করেই করে নেব। ওকে, সাপোজ মনে করো এখানে আমরা নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো এইখানে এই বাহুটার সঙ্গে কাটিং করে আমরা একটা কাঁচিতে কেটে নিচ্ছি। দেখো আই হোপ প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমরা নিজেরা একটু ভালো করে বাড়িতে পরীক্ষা করবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, এবার দেখো এই কোণটা যাতে মেনটেন হয় সেজন্য আমরা একদম মানে তো দিকে যাবো বাবা। দেখো পেপারটা কাটিং করলাম, ঠিক আছে। কোন এই কোণটার সঙ্গে এই কোণটা ম্যাচ করে আমি পেপার কাটিং করলাম, হ্যাঁ ঠিক।
এবারে এই বাহুটার সঙ্গে ম্যাচ করে এই বাহুটা কেটে নিলাম। ওকে, এখানেও করলাম। এবারে যেখানে যেখানে পয়েন্ট গুলো ম্যাচ করেছে সেখানে সেখানে আমি পয়েন্টিং করে দিই একটু। দেখো এমন হয়েছে, এখানে এখান পর্যন্ত বাহুটা গেছে আর এখানে একটু এখান পর্যন্ত বাহুটা গেছে। তাহলে এবার আমি এই পেপারটা সরিয়ে বাকি বাহুটা কাটিং এর মাধ্যমে একটু বসিয়ে দিই, কাটিং করে নিই। লক্ষ্য করো এখানে 60 ডিগ্রি ছিল আর কোন কোণটা ছিল 60 ডিগ্রি, এই কোণটা ছিল 60 ডিগ্রি, তাই না? দেখো দুটো পেপার কাটিং কিন্তু একসাথে ম্যাচ করে গেছে। শর্ত কি নিয়েছিলাম, একটা সাইড নিয়েছিলাম 6 সেন্টিমিটার, এখানে এই সাইডটাও আমি এখানে 6 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানেও নিয়েছিলাম এটা 6 সেন্টিমিটার, এটা নিয়েছিলাম 5 সেন্টিমিটার আর এখানে নিয়েছিলাম 60 ডিগ্রি। বাকি যে কোণগুলো রয়েছে মানে এই কোণটা, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটাও সেম টু সেম ম্যাচ করে যায়, আর অপোজিট কোণগুলো আর অপোজিট যে বাহুগুলো যেগুলো অবশিষ্ট থাকছে সে দুটো ম্যাচ করে যায়। তো সেজন্যই বলি যে কোন ত্রিভুজে যখন দুটো বাহু আর একটা কোণ ম্যাচ করে যায়, অপর যে বাহুগুলো অবশিষ্ট যে কোণগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, ম্যাচ করতে বাধ্য হয়ে যায়। ওকে, এবারে ঠিক এর অপোজিটটা বলবো, কি বলবো, এখানে সাইড ছিল, এখানে লিখে দেবো অ্যাঙ্গেল, এখানে সাইড ছিল, এখানে লিখে দেবো অ্যাঙ্গেল, আর এখানে অ্যাঙ্গেল ছিল, এখানে লিখে দেবো সাইড। এবার তোমরা যদি নিজেরা বাড়িতে একটু পেপার কাটিং করো তাহলে কি দেখবে যে কোন ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড যদি ম্যাচ করে, কি বললাম আগে যেটা বুঝালাম ঠিক তার অপোজিট এটা। কোন ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল আর একটা যদি সাইড ম্যাচ করে যায় তাহলে অবশিষ্ট যে অ্যাঙ্গেল গুলো থাকবে, অবশিষ্ট যেই বাহুগুলো থাকবে সেগুলো ম্যাচ করতে বাধ্য হবে। ওকে, এটা খুব সহজে বোঝার জন্য একটাই টেকনিক, সেটা কি হচ্ছে পেপার কাটিং টেকনিক। আই হোপ প্রত্যেকে এই জিনিসটা বোঝা গেছে। এবার আমরা অতিভুজ টেস্ট বা হাইপোটেনিয়াস টেস্ট একটু বুঝবো, 4 নম্বর টেস্ট। অতিভুজ বাহু পরীক্ষা। অতিভুজ কখন তৈরি হয় আগে এটা বলো। অতিভুজ তৈরি হয় যখন একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, এর বিপরীত বাহুটাকে কি বলি আমরা, অতিভুজ বলি। কি বলি, অতিভুজ। আর যে কোনো একটা বাহু এ বি সি, সাপোজ মনে করো এবি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার, কত, 5 সেন্টিমিটার। আর এইটা আমার জানার দরকার নেই আপাতত। অপর আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, এখানে এর অতিভুজটা সাপোজ এর নাম দিচ্ছি এ ড্যাশ, এখানটা হচ্ছে বি ড্যাশ আর এখানটা হচ্ছে সি ড্যাশ। এর অতিভুজটা সাপোজ মনে করছি কত ধরবো,
4 4 16, 5 5 5 তো সাপোজ এখানের এই অতিভুজটা এখানের অতিভুজের সঙ্গে এক হয়ে গেল, ঠিক আছে। এ ড্যাশ এ বি সি ত্রিভুজের সাথে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এই দুটো ত্রিভুজের এই অতিভুজটা মিলে গেল, কার সাথে? এই অতিভুজের সাথে মিলে গেল। আবার এই বাহুটাও এই বাহুর সঙ্গে ম্যাচ করছে, তাহলে ম্যাচ যখন করছে, এটা যেহেতু অতিভুজ, তাহলে এখানে 90 ডিগ্রি, হ্যাঁ, তার মানে একটা কোণ তো অটোমেটিক প্রথম থেকেই ম্যাচ করে রয়েছে। তাহলে এখানে কোন শর্তটা কাজে লাগছে? অতিভুজ টেস্টের বেলায় দুটো বাহু আর একটা কোণ, মানে অতিভুজ টেস্ট বলতে অ্যাকচুয়ালি সাইড অ্যাঙ্গেল সাইড, আর সাইড অ্যাঙ্গেল সাইড কিভাবে ম্যাচ হয় আমরা সেটা অলরেডি পেপার কাটিং এর মাধ্যমে দেখে নিয়েছি। ওকে, সেজন্যই যে কোনো দুটো ত্রিভুজে যদি অতিভুজের সঙ্গে অতিভুজ ম্যাচ করে যায় আর অপর একটা বাহু যে কোনো অপর ত্রিভুজের আরেকটা বাহুর সঙ্গে যদি ম্যাচ করে যায়, তখন দুটো ত্রিভুজকে কেন আমরা সর্বসম বলি সেটা আই হোপ প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, এবারে এই জিনিসটা তোমার হয়তো মনে আসতে পারে, এক মিনিট পেপারগুলো পড়ে রয়েছে এখানে, তোমার হয়তো মনে হতে পারে যে দাদা এই যে এই টেস্টগুলো এগুলো আমরা শিখে কিলাম, এগুলো পরীক্ষা তো আসবে না। হ্যাঁ ঠিক, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু একটা কথা, পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে না, সেই কোশ্চেনটা যে কনসেপ্টটা বিল্ড হবে, যে থিওরিটা তোমার জানা দরকার হবে, সেই থিওরিটা এই সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সাইড সাইড সাইড, এইগুলো থেকেই তৈরি হবে। এবার তুমি আমাকে ভালো করে বলো যে আমরা যদি এই জিনিসটা না শিখে যাই, এই পরীক্ষাগুলো না শিখে যাই, নিজেরা একটু হাতে কলমে পেপার কাটিং এর মাধ্যমে না শিখে যাই, তাহলে নিজেদের কি ভরসা থাকবে? ভরসা থাকবে না। আর যখন নিজেদেরই ভরসা থাকবে না, তখন ওই কনসেপ্ট গুলো আমাদের তো মুখস্থ বিদ্যা হয়ে যাবে। আর মুখস্থ বিদ্যা আজকে মনে থাকবে, কাল মনে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারে পরীক্ষার হলে তোমার মনে আসলো না, তখন গল্প শেষ হয়ে যাবে। কিন্তু যদি কনসেপ্টটা একবার বুঝে নাও, কোনোদিন মনে থাকুক বা না থাকুক কিচ্ছু ফারাক পড়ে না, তুমি নিজেই সেই কনসেপ্টটা বিল্ড আপ করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আমাদের সর্বসমতা 4-5টা রুল পড়লাম। প্রথম রুল কি পড়েছি? চলো প্রথম রুল যেটা পড়েছি আমরা, প্রথম রুল পড়েছি আমরা সাইড সাইড সাইড। দ্বিতীয় রুল কি পড়েছি? সাইড অ্যাঙ্গেল সাইড। তৃতীয় রুল কি পড়েছি? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। চতুর্থটা কি? চতুর্থ হাইপারটেনিয়াস, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল। হাইপারটেনিয়াস সাইড অ্যাঙ্গেল, হালাকি এটা তোমার এই রুলটারই আর একটা পার্ট বলতে পারো। তো এই চারটে মাধ্যমে আমরা কোনো দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি। আর নেক্সট হচ্ছে সদৃশ্যতা। কি বললাম? সদৃশ্যতা। সদৃশ্যতা, দুটো ত্রিভুজকে আমরা সদৃশ কখন বলবো, একই রকম দেখতে কখন বলবো? যখন সাপোজ মনে করো এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই ত্রিভুজের এখানটা 60 ডিগ্রি, এখানটা 80 ডিগ্রি, আর এখানটা 40 ডিগ্রি, কত হলো? 180। এই ত্রিভুজটাকে অপর এক সদৃশ মানে কি? দেখতে একরকম হবে, আকৃতি একরকম, আকারে যে একরকম হবে তার কোনো গ্যারান্টি নেই। সাপোজ মনে করো আবার একটা আমরা এর নিচে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, এখানটা 60 ডিগ্রি, হ্যাঁ, এখানটা মনে করো 80 ডিগ্রি, হ্যাঁ, আর এখানটা 40 ডিগ্রি। দেখো দুটো ত্রিভুজ দেখতে একরকম, আকৃতি একরকম,
কিন্তু দুটো ত্রিভুজের আকার কি একরকম? না, আকার একরকম নয়। তাহলে এই যে ত্রিভুজ দুটো পেলাম, 1 নম্বর ত্রিভুজ আর এই 2 নম্বর ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দেখতে একরকম হওয়ার জন্য এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার। এবারে সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার জন্য একটাই শর্ত রয়েছে, মূল শর্ত একটাই, সেটা কি? তিনটে কোণ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তিনটে কোণ যখন ইকুয়াল হয়ে যাবে অপর কোন ত্রিভুজের সঙ্গে, তখন এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সদৃশ ত্রিভুজ বলবো বা সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, সাপোজ মনে করো এইখানটা যদি 60 ডিগ্রি না হতো, কি হতো? 60 ডিগ্রি না হতো, 45 ডিগ্রি হতো। তাহলে এই যে কোণটা রয়েছে, এই কোণটা 60 ডিগ্রির পরিবর্তে এইভাবে এরকম ভাবে আসতো। আসতো কি আসতো না বলো? হ্যাঁ আসতো। আচ্ছা, এটা 80 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। 80 আর 45 কত হয়? অবভিয়াসলি 125। তাহলে এই কোণটার মান কত হতো? 180 থেকে 125 মানে বিয়োগ করলে হবে এটা 55 ডিগ্রি, তাই তো? তো দেখো, তাহলে এবার দেখো এটা আমরা একটু মুছে দিই, এখানটা একটু মুছে দিলাম, এখানটাও মুছে দিলাম। দেখো এই ত্রিভুজের আকার আর এই ত্রিভুজের আকার কি একরকম হয়েছে? তুমি নিজে একটু পেপার কাটিং করে দেখবে, চাঁদার মাধ্যমে দেখতে পাবে দুটো ত্রিভুজের আকার একরকম নয়। তাহলে কোণের পরিবর্তন হয়ে গেলে, কোণের সিমিলারিটি যদি না থাকে, দুটো ত্রিভুজ কখনো সাদৃশ্য হতে পারে না। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা আনতে গেলে, সিমিলারিটি আনতে গেলে আমাকে অ্যাঙ্গেল গুলো বা কোণগুলো এক হতেই হবে। ওকে, চলো এই ড্রয়িংটা মুছে আরেকটা ড্রয়িং আমি এখানে অঙ্কন করছি, তাতে বোঝাতে সুবিধা হবে। একটু বড় করে অঙ্কন করি এটা। সাপোজ এটা 60 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর এটা 80 ডিগ্রি। তাহলে এখানে দেখো তিনটে কোণের সঙ্গে তিনটে কোণে ম্যাচ করছে, একটু নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি কিউ নাম এখানটা দেবো, আর আর দেবো এখানটা। এবার দুটো ত্রিভুজ যে সিমিলার, এই দুটো সিমিলার ত্রিভুজ লিখবো কিভাবে? প্রথমে দেখো এ বি সি, এই জায়গাটা ধ্যান দিয়ে মনে রাখবে, কারণ এখানটার উপর অনেক কোশ্চেন আনসার সলভ করতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক ডাউট আসে। সেজন্য এখানটা মাথায় একদম সাবকনসিয়াস মাইন্ডে রাখবে যে কথাগুলো বলবো। দেখো প্রথমে 60 ডিগ্রি, ভার্টেক্স কোণটা এ, প্রথমে আমি এটা লিখলাম। তারপর 80 ডিগ্রির ভার্টেক্স কোণটা বি, এই বিটা লিখলাম। তারপর 40 ডিগ্রির ভার্টেক্স কোণটা সি, সিটা লিখলাম। সিমিলারিটি দেখাতে গেলে এইভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর ট্রায়াঙ্গেল চিহ্ন দিলাম। এই যে ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজে কিভাবে লিখবো? প্রথমে দেখো এখানে 60 ডিগ্রির ভার্টেক্স ছিল এ, এটা প্রথমে লিখেছি। তাহলে যে পি কিউ আর ত্রিভুজে 60 ডিগ্রি ভার্টেক্স কোনটা? পিটা, তাহলে পিটা আগে লিখবো। ওকে, তারপর দেখো বি লিখেছিলাম, হ্যাঁ এখানে বি কত ডিগ্রি? 80 ডিগ্রি। 80 ডিগ্রির সঙ্গে ম্যাচ করছে কোন ভার্টেক্সটা? কিউটা, তাহলে এখানে এরপর আমি কিউটা লিখবো। তারপর লিখেছিলাম সি অ্যাঙ্গেল, হ্যাঁ সি অ্যাঙ্গেল মানে কোনটা? এই 40 ডিগ্রিটা, এখানে 40 ডিগ্রির সঙ্গে ম্যাচ করতে কোনটা? আরটা, তারপর আমি আরটা লিখবো। ধ্যান দিয়ে বিচার করে একটু বলো, যেই কোণটার সঙ্গে যেই কোণটা ম্যাচ করেছে ওখানে নাম্বারিং পজিশনও আমি তাই করেছি। এ কোণের সঙ্গে পি কোণ ম্যাচ করেছে, তাই এ কোণ প্রথমে লিখেছি, এই ত্রিভুজের বেলা পি কোণটা আমি প্রথম লিখেছি।
এখানে বি কোণের সঙ্গে এখানে কিউ কোণের ম্যাচ করেছে, বি কোণটা সেকেন্ড লিখেছি, এই ত্রিভুজের বেলাও কিউ কোণটা সেকেন্ড লিখেছি। এখানে সি কোণের সঙ্গে আর কোণ ম্যাচ করেছে, এখানে সি কোণ আমি থার্ড লিখেছি, আর কোণও আমি থার্ড লিখেছি। ওকে, আই হোপ এই জায়গাটা বুঝে গেল। এবার দেখো এখানটা একটু মুছে নিই, সর্বসমতা শর্তগুলো একটু মুছে নিই। মুছে নিয়ে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বা একটা ঘটনা বলবো, যে ঘটনাটা বহু জায়গায় কাজে লাগবে। শুধু কাজে লাগবে না, প্রচুর এমন অনেক জায়গা আছে এরপর যে কনসেপ্টটা লিখবো সেই কনসেপ্টের উপর বেস করে ভালো ভালো কনসেপ্ট তৈরি হয়। সেটা কি, এখানে এ কোণটার সঙ্গে কোণটার সঙ্গে সমান, অ্যাঙ্গেল এ কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি কোণ। ওকে, আবার অ্যাঙ্গেল বি কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ কোণ, অ্যাঙ্গেল সি কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর কোণ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আই হোপ প্রত্যেকের এটা টোকা হয়ে গেছে। চলো এরপর যে আমরা কোনগুলো নিয়ে গল্প করলাম, কোনগুলো নিয়ে চর্চা করলাম, কোনগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু ত্রিভুজের কি শুধু কোণই আছে, শীর্ষবিন্দু আছে? ত্রিভুজের তো বাহু আছে, তো বাহুর গল্পটা কি সেটা একটু করতে হবে। তো চলো সেই গল্পটা একটু করে নিই। সেই গল্পটা কি, এখানটা আমি একটু মুছে নিচ্ছি। তোমরা নিজেরা একটু বাড়িতে বসে পেপার কাটিং করো, করে একটু দেখো, আর নিজের একটু নিজের কি ভাবনা চিন্তা পাওয়ারটা একটু বাড়ানোর চেষ্টা করো। চেষ্টা করে একটা কথা বলো, সাপোজ এখানে এবি বাহু আর এসি বাহু, এই দুটো বাহু হোল্ড করছে কোন কোণটাকে, এ কোণটাকে 60 ডিগ্রি, ঠিক আছে। আবার এই এখানে এই 60 ডিগ্রি অর্থাৎ পি কোণটাকে হোল্ড করছে কোন দুটো বাহু, পি আর আর হচ্ছে পি কিউ বাহু। বুঝলে? হ্যাঁ বুঝলে। এবারে দেখো, সাপোজ মনে করো এই বাহুটা যদি ছোট হতো, এইটুকুনটা হতো, ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। এবার সাপোজ এখানটা আমি আর ড্যাশ লিখছি, ঠিক আছে। এই আর ড্যাশটাকে যদি আমি এখানে ম্যাচ করতাম, কি করতাম, আর ড্যাশকে যদি কিউর সঙ্গে ম্যাচ করতাম, তাহলে এখানে আর এ যে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে কি সেই কোণটা উৎপন্ন করতো? করতো না, করতো না। তাহলে এমন আমাকে কি করতে হতো, জিনিসটা ভালো করে বুঝবে। এমন আমাকে কি করতে হতো যে এখানে 40 ডিগ্রি, এখানেও 40 ডিগ্রি করতে গেলে একটাই জিনিস করতে হতো, যে এখানটা যে অনুপাতে কমিয়েছি, ছোট করেছি, আর ড্যাশ থেকে আর পর্যন্ত, এই যে পুরোটা পি থেকে আর পর্যন্ত যে বাহুটা ছিল, এর যতটা আনুপাতিক ভাগার আমি কমিয়েছি, বারবার বলছি আনুপাতিক ভাগার, কি বললাম, আনুপাতিক ভাগার আমি এই দিকটা কমিয়েছি, ততটা আনুপাতিক ভাগার আমাকে এই দিকটাও কমাতে হতো। সাপোজ মনে করো এতটা হতো, তাহলে কিন্তু এখানটা তাই হয়ে যেত, এখানটা 40 ডিগ্রি হতো আর এখানটা 80 ডিগ্রি হতো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিসের মিল আছে, আনুপাতিক ভাগারের মিল আছে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা পি কিউ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি মিল আছে, আনুপাতিক ভাগার। বিসি বাহুর সঙ্গে আর কিউ বাহুটার কি মিল আছে, আনুপাতিক ভাগারের মিল আছে। কারণ আনুপাতিক ভাগারে ছোট বড় যদি না হয়, তাহলে কোণগুলো কোনোদিন ম্যাচ করবে না। আর কোণগুলো যদি ম্যাচ না করে, তাহলে দুটো ত্রিভুজকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো না। তাহলে এবারে আমি কি বলতে পারি, এ বি
তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ বি বাই এই দুটো ত্রিভুজ, এই দুটো এই এবিসি ত্রিভুজের এবি লিখেছি, ডিভাইডেড বাই কি লিখবো, পি কিউ লিখবো, পি কিউ ইকুয়াল টু এবার বিসি লিখবো, তাহলে এখানে কিউ আর লিখবো, তাহলে বিসি বাই কিউ আর ইকুয়াল টু এবারে এসি লিখবো, এখানে কি লিখবো, পি আর, এসি বাই পি আর লিখবো। আর এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, এটা শুধুমাত্র আনুপাতিক ভাগারের উপর বেস করে। আর এই আনুপাতিক ভাগারটা আমরা কেন তৈরি করছি, কারণ আমি এই একটু আগে চিত্র দেখালাম যে এই যে পুরোটা পি থেকে আর পর্যন্ত যে বাহুটা রয়েছে এর যতটা আনুপাতিক ভাগার আমি কমাচ্ছি এদিকেও ততটা আনুপাতিক ভাগার কমাতে হবে, ছোট করতে হবে, তবেই এখানে 40 ডিগ্রি থাকবে আর এখানে সেম 80 ডিগ্রি করতে পারবো, মানে অ্যাঙ্গেল গুলো ম্যাচিং রাখতে পারবো। আর অ্যাঙ্গেল গুলো যদি না ম্যাচ থাকে দুটো ত্রিভুজের সিমিলারিটি বলা যাবে না, বলা যাবে কি, যাবে না। সেজন্যই আমাকে সেম আনুপাতিক ভাগারে কমাতে হবে আর সেম আনুপাতিক ভাগারে আমাকে বাড়াতে হবে। এবারে দেখো, এবারে এখানে যেহেতু এবিসি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ, এ বি সি একটা সিকোয়েন্সে লিখেছি, কি সিকোয়েন্সে, এর এ ত্রিভুজ এ ভার্টেক্সটা নিয়েছি, তারপর বি ভার্টেক্স আর এ সি ভার্টেক্স নিয়েছি। এই পি কিউ আর ত্রিভুজেরও প্রথমে পি ভার্টেক্স, কারণ এরও 60 ডিগ্রি এরও 60 ডিগ্রি, তাই এর এটা এ ভার্টেক্সটা প্রথম লিখেছি, এর পি ভার্টেক্সটা প্রথমে লিখবো, তারপর বি লিখেছি, বি মানে কত, 80 ডিগ্রি অ্যাঙ্গেল, বি এর সঙ্গে ম্যাচ করছে হচ্ছে আমার এখানে কিউ, তাহলে কিউ ভার্টেক্সটা দ্বিতীয় লিখবো কারণ এখানে বি দ্বিতীয় লিখেছি, আর সি ভার্টেক্সটা 40 ডিগ্রি তার সঙ্গে ম্যাচ করছে আমার আর ভার্টেক্সটা, সো আর টাকে এখানে তৃতীয় লিখবো কারণ এখানে সি তৃতীয় লিখেছি। এরপর আমরা কি করছি, এর সঙ্গে বি লিখেছি মানে প্রথম ভার্টেক্সের সঙ্গে দ্বিতীয় ভার্টেক্সের ম্যাচ করে যে বাহুটা হয় এবি বাহু, মানে এবি বাহু, তার মানে এখানে প্রথম ভার্টেক্সের সঙ্গে দ্বিতীয় ভার্টেক্স ম্যাচ করে যে বাহুটা হয় মানে পি কিউ এর সঙ্গে হয় পি কিউ বাহু, তাহলে এবি বাই পি কিউ। একই ভাবে দ্বিতীয় সঙ্গে তৃতীয়, এখানে দ্বিতীয় সঙ্গে তৃতীয় করেছি, আর এখানে প্রথমের সঙ্গে তৃতীয়, আর এখানেও প্রথমের সঙ্গে তৃতীয় ভার্টেক্স ম্যাচ করে যে বাহুগুলো হয় এর আনুপাতিক ভাগা সমান। কেন সমান সেটা আমি আরেকবার বলছি, কারণ এই অ্যাঙ্গেল গুলো সমান রাখতে গেলে বাহুগুলো আনুপাতিক ভাগার বৃদ্ধি বা কম, আনুপাতিক ভাগা বৃদ্ধি বা কম সেম রাখতে হবে। কি রাখতে হবে, সেম রাখতে হবে। যদি সেম আনুপাতিক ভাগার বৃদ্ধি করি তাহলে এই দিকটাও বাড়াতে হবে, এদিকটা যদি কম করি এই দিকটাও কম করতে হবে। আর যদি না কম করি তাহলে প্রবলেমটা কি হবে, প্রবলেম হবে এই অ্যাঙ্গেল গুলো ম্যাচ করবে না। আর অ্যাঙ্গেল যদি ম্যাচ না করে তাহলে দুটো ত্রিভুজকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো না। তাহলে অ্যাঙ্গেল গুলো ম্যাচ করাতে গেলে আমাকে অবশ্যই বাহুগুলোর আনুপাতিক ভাগা এক করতেই হবে বা আনুপাতিক ভাগা দেখাতেই হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ সর্বসমতা এবং সদৃশ্যতা এর যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্টটা আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। এর পরের পার্টে আমরা ছোট ছোট দুটো থিওরেম, একটা হচ্ছে থেলস থিওরেম আর একটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম, এই দুটো জিনিস শিখবো। তারপর আমরা ট্রায়াঙ্গেলের ভাগ পড়বো, তারপর সেন্টারের ভাগ পড়বো, সমস্ত জিওমেট্রি তারপর ধীরে ধীরে শিখবো। কিন্তু হ্যাঁ, প্রতিটা ভিডিও তোমরা সিকোয়েন্সে দেখো, কারণ আজকে তোমার কাছে যে টপিকটা, যে কনসেপ্টটা মনে হচ্ছে দাদা এটা তো সহজ, কিন্তু ওই সহজ কনসেপ্ট থেকে অনেক বড় বড় কনসেপ্ট তৈরি হবে। ওকে, আই হোপ তোমরা প্রতিটা কনসেপ্ট বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, দাদা এই জায়গাটা বুঝতে অসুবিধা রয়েছে, তো কমেন্টে অবশ্যই জানাও, সেই জায়গাটা স্পেসিফিক করে আমি ভিডিও বানিয়ে দেব। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।